২৪ বছরে ঢাকার গাছ কমেছে ৫৭ প্রয়োজনীয় ২০% মধ্যে আছে মাত্র ৫.৯%। পরিবেশে বিরূপ প্রভাব। গরমে পানির জন্য হাহাকার ঢাকায় সুপেয় পানির তীব্র সংকট। বিকল্প উৎসে সামান্য মিললেও ঠিকঠাক চলে না খাওয়া। সারাদিনে কর্মক্লান্তি দূর করতে রিকশা কিংবা ফুটপাতে ঘুমিয়ে দিচ্ছে খেটে খাওয়া মানুষ। কারণ বাজারে ব্যতিক্রমী উদ্যোগ। ব্যাংক একীভূতকরণ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। গ্রাহকদের দ্বিধাদ্বন্দ্বে দিন দিন কমছে আমানত। একীভূতকরণ নীতিমালা নিয়ে ধোঁয়াশা। এবং ভারতের লোকসভায় দ্বিতীয় দফায় ৮৯ আসনে চলছে ভোট গ্রহণ। রাহুল গান্ধী, শশী থারুর সহ বেশ কয়েকজনের ভাগ্য নির্ধারণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন দায়ী হলেও বড় ভূমিকায় অপরিকল্পিত নগরায়ন। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় পর্যাপ্ত খাল এবং পুকুর না থাকায় তাপমাত্রা বাড়ছে। পরিবেশ কর্মীদের দাবি ২৪ বছরে ঢাকার গাছ কমছে ৫৭। নগরে ২০% বনায়নের কথা থাকলেও আছে মাত্র ৫.৯%। ২৮ বছরে ঢাকা থেকে ২৪ বর্গ কিলোমিটার সম আয়তনের জলাধার ও ১০ বর্গ কিলোমিটার সবুজ কমেছে। ফলে তীব্রতা বাড়ছে গরমের। এস.এম. সালাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ছায়া ঘেরা সুনিবিড় রমনা পার্ক। ২ শতাধিক প্রজাতির ছোট বড় গাছ আছে এখানে। বৈশাখের তীব্র খরতাপে অনেকে আশ্রয় খুঁজে নিয়েছেন রাজধানীর এই প্রাণকেন্দ্রে। প্রকৃতির নিঃশ্বাসটা নেওয়ার জন্য ঢাকা শহর এই রমনাতে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি গাছ থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে কম। ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে সবসময়ই ৩ থেকে ৪% তাপমাত্রা কম থাকে। ঠিক বিপরীত চিত্র, যেসব জায়গায় তুলনামূলক গাছ কম সেখানে তাপমাত্রা বেশি। সূর্যের তীর্যকতা দেখে মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো দৃশ্য, অথচ এটি রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, এই তুলনায় দেখা যাচ্ছে রাস্তায় ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছেই না টোটালি। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের। আবহাওয়াবিদরা বলছেন রাজধানী ঢাকায় পর্যাপ্ত খাল ও পুকুর না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। গাছপালা যেমন বাড়াতে হবে, আমাদের আশেপাশের লেক, বিশেষ করে যেমন হ্রদ, খাল, বিল, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, নদী নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির প্রবাহটা ঠিকমতো রাখতে হবে, তাহলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক কমে যায়। নগর বিশেষজ্ঞদের মতে মাত্রা তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী হলেও অনেক দায় আছে কর্তৃপক্ষেরও। এখন যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রার প্রভাবটা, কনক্রিটের মাত্রা বেড়ে যাওয়া, সবুজ কমে যাওয়াটা আমাদের দেখা যাচ্ছে যে ৫, ৬, ৭ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে নগর এলাকাগুলোতে। এই জন্যই বৈশ্বিক তাপমাত্রাটাই শুধু না, আমাদের ধ্বংসাত্মক নগরায়ন আমাদের এই বর্তমান পরিণতির জন্য দায়ী। আর বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হকের পর্যবেক্ষণ, উন্নয়নের নামে যেভাবে গাছপালা নিধন করা হচ্ছে তার প্রভাবে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল। তাপমাত্রা হয়তো আপনি সবসময় কমিয়ে রাখতে পারবেন না, যেটা বৈশ্বিক প্রভাবে হয়, কিন্তু সহনশীল বা সহনীয় মাত্রায় রাখবার জন্য আপনাকে গাছ অবশ্যই লাগাতে হবে। এই তাপটাকে প্রতিরোধ করার জন্য কি কি করা যায়, নাগরিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এলাকার পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে, এটা আমাদেরকে ঠিক করে এখনই কাজে নামতে হবে। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে, আমরা তো বহুদিন যাবৎ বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। ঢাকার ২০% এলাকায় গাছপালা থাকার কথা থাকলেও আছে মাত্র ৫.৯% এলাকায়। এটি রাজধানী ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্ক, যেখানে রয়েছে পর্যাপ্ত গাছপালা এবং একটি লেক। তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কিছুটা হলেও স্বস্তি আছে এই জায়গাটিতে। গত ১০ বছরে রাজধানী ঢাকায় যে অনুপাতে গাছ কাটা হয়েছে, লাগানো হয়নি সেই অনুপাতে, যার প্রভাব হারে হারে টের পাচ্ছে রাজধানীবাসী। প্রকৃতির বন্ধুখ্যাত এই গাছগুলোই পারে বিপর্যয় থেকে রক্ষা করতে। আসুন আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের নগরী ঢাকাকে সবুজের নগরী হিসাবে গড়ে তুলি এবং তাপদাহের বিপর্যয় থেকে রক্ষা করি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। থাইল্যান্ডের রাজা এবং রানীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডুসিট প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে এই সাক্ষাৎকালে কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। ২৯ এপ্রিল পর্যন্ত এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাবি সিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্র সহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে সই হওয়ার কথা রয়েছে।
তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না বিশুদ্ধ সুপেয় পানি। কোথাও খোঁজ মিললেও লম্বা সিরিয়াল দিয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি। তা দিয়ে কোনো রকমে চলে রোজগার, নাওয়া খাওয়া। রাজধানীবাসীর পানি ভোগান্তি নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। রাজধানীর পশ্চিম ভাসান থেকে ওয়াসারে লাইনের পানি দুর্গন্ধময়। গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায়। তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের। গায়ে ঘামাসির মতন উঠে গেছে শরীরে। মানে এমন গুয়ের পানি আসে, গন্ধের জ্বালায় খাওয়া যায় না। ঘামে অস্থির হয়ে যায়, ঘামে গন্ধ ছুটে যায়, কারণ তাও কিছু করতে পারি না পানি লেগে। রাজধানীর মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর নেই পানি। অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের। সেই ১৯ রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেকে পানি ছাড়াই কাটিয়েছেন ঈদের দিন। আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা, সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন। বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা। পানি নেই আর হাত ব্যথা করে, পরে এই জন্য বেঙ্গালি নিয়ে পানি ভরি। বুঝতে পারেন, সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয়। প্রচুর মানুষ সকাল ৬টা থেকে দূরে রাত্রে ১১টা পর্যন্ত পানি দিয়ে কুলান যায় না, পানি ভরেও কুলান যায় না। চাল দেওয়া পানিটাও যে গাছে ধোয়ার জন্য রেখে দেয়, তরকারি ধোয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না। বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা। আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আমরা কিনে আনছি, সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই, যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপার এখানে রয়ে গেছে। ছোটো একটা গাড়ি দিচ্ছে 400 টাকা, সেটা আমার একবার চলছে, একবার উঠানো গেছে। এলাকাবাসীর দাবি, পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা। এনাদেরকে কমপ্লেনের পর কমপ্লেন করা হচ্ছে, এরা বলছে আচ্ছা দিচ্ছি, দেবো, হচ্ছে আমরা কাজ করছি, কাজ করছে তো করছে। এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর। কোনো গাফলতি নাই, তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে। এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে। এছাড়া গুলশান, নন্দীপাড়া, ইব্রাহিমপুর, মণিপুর, সোলমাইট, মাটিকাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। গরমে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নূর ইসলাম রকি। রকি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রকি, তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিনিয়া। খুলনায় তাপদাহ আসলে দিনের পর দিন বেড়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল ছিল খুলনা তাপদাহ 41.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা 25 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা খুলনার। আর এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গত 5 দিন কিন্তু খুলনায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ছিল, যার কারণে খুলনায় যারা শ্রম আইনজীবী মানুষ তারা কিন্তু খুবই কষ্টে দিন কাটাচ্ছে। নিম্ন আয় শ্রেণীর মানুষ তারা আসলে কাজ পাচ্ছে না। আর এই প্রচন্ড রোদের কারণে কিন্তু রাস্তাঘাটে লোক কম আসছে, যারা বের হচ্ছে তারা কিন্তু ছাতি বা টুপি ব্যবহার করছে, খুব বাধ্য হয়ে তারা বেরোচ্ছে। আমি আরো একটু জানিয়ে রাখি যে এই গরমে সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে আসলে শিশুরা এবং বৃদ্ধরা। তাদের কারণে হাসপাতালগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় জমেছে, বিশেষ করে ডায়রিয়া, আপনার জ্বর, সর্দি, কাশি, এইসব কারণে কিন্তু আসলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। তবে একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে এই তাপদাহের কারণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু স্বেচ্ছাসেবী অনেক সংগঠন তারা চলে এসছে। আমরা খুলনার বিভিন্ন জায়গায় দেখেছি যে খুলনা ফুড ব্যাংক, স্থানীয় যুবলীগ, স্থানীয় কাউন্সিলররা এবং লোকাল যে সংসদ সদস্য আছে তাদের উদ্যোগে কিন্তু রাস্তার পাশে মোড়ে মোড়ে লেবুর শরবত, স্যালাইন সহ বিভিন্ন ধরনের পানীয় ফ্রি ভাবে আসলে বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে খুলনার খালিশপুরে যুবলীগ নেতা এবং সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর সাথে, যিনি কিনা স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে খুলনার যে খালিশপুর যে শ্রমজীবী এলাকা আছে ওই এলাকার মানুষকে ফ্রি শরবত বিতরণ করছে। আমি তাকে জানতে চাইবো যে আসলে কি উদ্যোগে, কেন করছে, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ভাই। আসলে আপনারা জানেন যে প্রচন্ড একটা খরতাপ আমাদের অতিবাহিত করতে হচ্ছে, মানুষের খুবই কষ্ট হচ্ছে। আমাদের এই খুলনা 3-এর সংসদ সদস্য কামাল ভাই এবং আমাদের যুবলীগের প্রাণপ্রিয় নেতা শেখ সোহেল সাহেবের উদ্যোগে আমরা খুলনা 2 এবং 3-এ
প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা একটু মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে পানি শরবত এবং খাবার স্যালাইন বিতরণ করতেছি এবং আগামীকালকেও আমাদের ব্যাপক উদ্যোগ আছে। আমরা প্রায় 25টার মতো ট্যাংলরি নিয়ে সারা শহরে পানি রোডে একটু পানি দিয়ে মানুষকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। লিনিয়া, আপনি যেমনটা শুনছিলেন যে তারা যে উদ্যোগটা নিয়েছে যে গরমের যে তাপদাহ এইটা থেকে খুলনাবাসীকে পরিত্রাণের জন্য ট্যাঙ্ক লরির মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে তারা পানি ছিটিয়ে একটু স্বস্তির ব্যবস্থা করবে। পাশাপাশি আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু হাসপাতালগুলোতে আসলে সব থেকে খুব খারাপ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শিশু হাসপাতালগুলোতে আসলে সিট না পেয়ে খুব বিপাকে পড়েছে অভিভাবকরা, পাশাপাশি বৃদ্ধরাও। লিনিয়া, খুলনা থেকে এটা ছিল তাপমাত্রার সর্বশেষ সংবাদ। রকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রকি। এদিকে তীব্র দাবদাহের মাঝে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে শনিবারও। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে ঝুঁকি দেখছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান মাহমুদের রিপোর্ট। সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বয়ে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 1 সপ্তাহ বাড়িয়ে 27 এপ্রিল পর্যন্ত করে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার তৃতীয় দফায় 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। কাছাকাছি সময়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তাপপ্রবাহ কমছে না বলে সতর্ক করেন তারা। এ অবস্থার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তীব্র তাপদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে, একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে, কারো কারো শরীরে পানি শূন্যতার সাথে লবণ শূন্যতা তৈরি হচ্ছে, এবং সাথে সাথে ভাইরাসজনিত যে ডায়রিয়া সেটি হচ্ছে, কারো ভাইরাসজনিত নিউমোনিয়াও হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। চলমান তাপপ্রবাহে ডায়রিয়া, পানি শূন্যতা ও হিট স্ট্রোকের মতো রোগী বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারাদিনের কর্মক্লান্তি দূর করতে ঘুম অপরিহার্য, কিন্তু তীব্র গরমে ঠিকমতো ঘুমাতে পারছে না খেটে খাওয়া মানুষ। গরমে শান্তি মেটাতে অনেকে বেছে নিচ্ছে নিজের রিক্সা, ভ্যান, ফুটপাত কিংবা গোডাউন। নিম্নআয়ের কর্মজীবী মানুষের জন্য রয়েছে ঘুমানোর সস্তায় ব্যতিক্রমী ব্যবস্থাও। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। সারাদিনের অবসাদ দূর করতে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দরকার হয় 6 থেকে 8 ঘন্টা ঘুম। কিন্তু কেউ ঘুমাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের নরম বিছানায়, আবার কেউ বাধ্য হয়ে বেছে নিচ্ছেন ফুটপাত। কায়িক শ্রমে জড়িত নিম্নআয়ের মানুষদের অনেকেরই নেই স্থায়ী ঠিকানা, তাই জীবনের প্রয়োজনে ঝুঁকি নিয়ে ঘুমিয়ে পড়েন যেখানে সেখানে। তবে কাউরান বাজারে দেখা গেল ভিন্ন চিত্র। প্রথম দেখায় হাঁস মুরগির ঘর বলে মনে হলেও সেখানে ঘুমোতে দেখা গেছে বাজারে কাজ করা শ্রমিকদের। 50 টাকার বিনিময়ে তারা পায় সবজি বহনের টুকরি আর ঘুমানোর জন্য এক ফালি মেঝে। হ্যাঁ, মালিক যে ভাড়া লিছি তাকে আমরা ভাড়া দিই, তার সুবিধা দেয়। ওই পাতি ভাড়া দিয়ে আর শোয়া দিয়ে 50 টাকা ভাড়া নেয়। একদম থাকলে বাসা ভাড়া লাগে, থাকলে মাসে 5-6 হাজার টাকা বাসা ভাড়া লাগতো। এই জায়গায় তারা 20 টাকা 30 টাকা থাকতে পারতেছে, তার মানে মাসে 600 টাকা। কিছুটা নিরাপত্তা আর গ্রামে থাকা আপনজনকে ভালো রাখার জন্যই অনেকে ত্যাগ করছেন স্বস্তির ঘুম। মানে গরিব মানুষ, পেটের খিদার তারও না, আর কষ্টও যদি হয় তবু এ জায়গা থাইকে 10-12 দিন কাম কাজ করে ওমর তোমার বউ বাচ্চা মা বাপ সকাল চলতে পারতেছি। একলা কষ্ট করে তার 5 জন সুখে থাকে, ওটাই আমার সুখ। সারাদিন পরিশ্রমের পর শান্তিতে না হলেও শ্রান্তিতে ঘুম নেমে আসে খেটে খাওয়া মানুষের চোখে। নিরাশ্রয় এই মানুষগুলোর ভরসা ফুটপাত কিংবা 50 টাকার ঘুমের আড়ত। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে সব হল খালি করার কথা শিক্ষার্থীদের। সবশেষ অবস্থা জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। শিক্ষার্থীরা সবাই হল ছেড়েছেন কিনা এ বিষয়ে একটু জানতে চাইবো, আর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন?
জি, আপনি যেমনটা বলছেন, এখন ক্যাম্পাসের পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে। যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল সেটি খুলে দেওয়া হচ্ছে। গতকাল রাত 9টা থেকে রাত প্রায় 11:30 পর্যন্ত ক্যাম্পাসের যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে তাদের 20 জন প্রতিনিধি এবং ক্যাম্পাস প্রশাসন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে তারা শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। পাশাপাশি যে সড়ক অবরুদ্ধ ছিল 4 দিন, সেই সড়ক খুলে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্যাম্পাসে যে অচল অবস্থা তৈরি হয়েছিল এবং ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেই বিষয়ে ছাত্ররা না যাওয়ায়, শিক্ষার্থীরা না যাওয়ার কারণে তারা হলে অবস্থান করছে। এই বিষয়ে আজ বিকাল 3:30টার দিকে একাডেমিক কাউন্সিল সহ সিন্ডিকেট সভায় একটি সভা হওয়ার কথা হচ্ছে। সেই সভায় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন এই ছাত্ররা কি ক্যাম্পাসে থাকবেন না চলে যাবেন, বা এই বন্ধ ঘোষণা কি পরিবর্তন করা হবে, বা বন্ধ ঘোষণা থাকলেও কি ছাত্ররা ক্যাম্পাসে থাকবেন কিনা, এই বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেট সভায়। তারপরে আসলে বিস্তারিত জানা যাবে। তবে আপাতত যে ক্যাম্পাস যে পরিস্থিতি সেটি শান্ত রয়েছে এবং যে যান চলাচল সেটি চালু রয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি দেওয়ার কিছুটা অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিয়েছে, সেই কারণে তারা আন্দোলন স্থগিত করেছেন। এখন এই যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল সেটি চালু আছে এবং চালু করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে একরকম স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে সড়কের পাশে যে 2 দিন আগে যে 2টি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই 2টি বাসে এখন সড়কের পাশে রয়েছে। তবে ক্যাম্পাস মোটামুটি স্বাভাবিক বলা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই বিষয়ে শিক্ষার্থীদের যে নিয়ম নীতি বা যে বিষয়গুলো আছে সেগুলো দেখছেন বলে শিক্ষার্থীরা বলছেন। তবে আমরা সকালবেলা এসে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে আজ বিকাল 3:30টায় সিন্ডিকেট একটি সভা হচ্ছে, সেই সভার মাধ্যমে আসলে যে ক্যাম্পাস যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীরা হল অবস্থান করছেন, এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কি হল ত্যাগ করবেন বা ক্যাম্পাস বন্ধ থাকলে কি হলে থাকবেন, এই বিষয়গুলো নিয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সুয়েট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। দুর্বলের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টাকা রাখা না রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বেশিরভাগ আমানতকারী। এতে কমছে আমানতের পরিমাণ। এদিকে একীভূতকরণ নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত আমেনা প্রণবের প্রতিবেদন। অনিয়ম, খেলাপি ঋণ, তারল্য সংকট, সুশাসনের অভাব সহ দীর্ঘদিন ধরে নানামুখী সংকটে দেশের ব্যাংক খাত। টান পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ প্রক্রিয়া শুরুর পর থেকেই বিশৃঙ্খল অবস্থা যেন আরো বাড়ছে। একীভূতকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়েছে এক ধরনের আতঙ্ক। এরই মধ্যে বেসিক ব্যাংক 2000 কোটি টাকার বেশি আমানত হারিয়েছে, আর বর্তমানে আমানত রয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এদিকে বিডিবিএল থেকে প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছে আমানতকারীরা। আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। যে গ্রাহক মনে করছেন যে তার ব্যাংক একত্রীকরণের ফলে আমানতটা ফেরত পাবেন কি না, এই সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। বরং একটি শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, যে ব্যাংকটির আর্থিক ফাইন্যান্সিয়াল হেলথ অনেক ভালো আরেকটি ব্যাংকের তুলনায়। সেক্ষেত্রে তার কি বলবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং এটি তার জন্য একটি স্বস্তি। তবে একীভূতকরণের নীতিমালা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না এ অর্থনীতিবিদ। এদের স্টাফকে পালতে হবে, কতদিন পালতে হবে? 3 বছর। কেন পালবো 3 বছর? ম্যানেজিং ডিরেক্টর, মুক্ত ডিএফডি, এমডি এরা কোথায় যাবে? তো এই ইস্যুগুলো জন্য তো একটু ক্ষতিপূরণের প্রয়োজন আছে, তাই না? নতুন যারা অ্যাকোয়ার করবে তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে কোনো না কোনোভাবে। সেই কম্পেনসেশন মেকানিজমটা খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যাতে বেশিও দেব না কমও দেব না, এবং এটা এটা এক ধরনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কম্পিটিশনের মাধ্যমে করাটা ভালো। সেই জিনিসগুলো সেভাবে হয়নি। আর একীভূতকরণের নীতিমালা আরও গঠনমূলক উপায়ে করা দরকার ছিল বলে মনে করেন সাবেক এই গভর্নর। যে ব্যাংকগুলোকে খারাপ ব্যাংক বলে একীভূত করা হচ্ছে, যেখানে গরিব মানুষের অনেক সঞ্চয় আমানত আছে, যেটা কিছু অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, তাকে আমি এইভাবে একীভূত না করে হয়তো বিকল্পভাবে ওই ব্যাংকগুলোকে
ভালো করার যে সমস্ত গ্রামার আছে, যে সমস্ত নিয়ম আছে, সেটাও করতে পারতাম। তবে ঘনীভূত সমস্যা থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসনের নিশ্চিতের বিকল্প নেই বলে মনে করেন ডক্টর ফরাজ উদ্দিন। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। বর্ষার আগে মেঘনায় তীব্র ভাঙন, ধসে পড়ছে ভোলার ইলিশা ঘাট এলাকার তীর রক্ষা বাঁধে সিসি ব্লক, ঝুঁকিতে 3টি লঞ্চ ও ফেরিঘাট। দিনাজপুরের ঘোড়াঘাটে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর 6টার দিকে ঘোড়াঘাট উপজেলার টি&টি মোড় এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক জয়পুরহাট সদর উপজেলার চৌমোহনী গ্রামের গোলাম রাব্বি ও সহকারী একই এলাকার রিজওয়ান হোসেন। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ভোর 6টার দিকে উপজেলার টি&টি মোড়ে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তারা। দেখছেন সংবাদ সকাল। তাপদাহের উত্তাপ কুষ্টিয়া নিত্য পণ্যের বাজারেও বাড়ছে সব ধরনের পণ্যের দাম। এই বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তিতাস, আজকে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ লিনিয়া। আসলে প্রকৃতির তাপ আর বাজারের চাপে কিন্তু একেবারে অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমি রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। এ বাজারে কিন্তু সব ধরনের পণ্যের দামই সপ্তাহ ব্যবধানে বেড়েছে। আমি যদি আজকের এই বাজারের বাজার দাম জানাই, যেমন আলুর দাম কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। এছাড়া মরিচের দাম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। পেঁয়াজের দামও বেড়েছে, পেঁয়াজের দামও 55 থেকে 60 বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, যে বেগুন রোজার মধ্যেও ছিল 50 টাকা, সেই বেগুন কিন্তু আজকে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু বাজারে সব ধরনের সবজির দামই বেড়েছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে এই তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সবজির যে ক্ষেত সেগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে কিন্তু সরবরাহ কমেছে। এই সরবরাহ কমার কারণেই কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এছাড়াও আমি যদি অন্য বাজারের কথা বলি, এছাড়াও মুরগির বাজারও কুষ্টিয়ায় ব্যাপকভাবে বেড়েছে। যেমন ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগির দাম আরো বেশি বেড়েছে, কেজিতে 40 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 330 টাকা কেজি দরে। আসলে এছাড়াও মাছের বাজারেও কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের মাছই কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। আমি বলতে পারি যে আসলে এই যে একদিকে যেমন তীব্র দাবদাহ চলছে, আরেকদিকে কিন্তু বাজারে যে অস্বস্তি, অর্থাৎ তীব্র দাবদাহের সাথে সাথে কিন্তু বাজারও সেই গতিতেই আগাচ্ছে। তাই এই যে তাপ আর চাপে কিন্তু এক প্রকার চ্যাপ্টা হয়ে পড়েছে নিম্ন আয়ের সাধারণ যারা মানুষ রয়েছে তারা। আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই বলছে যে এমনিতেই নিম্ন আয়ের যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের আয় কমেছে, এর সাথে সাথে এই যে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এতে কিন্তু তাদের চাপ অনেক গুণেই বেড়ে গেছে। তাই তারা বলছে যে কোনো মূল্যে এই বাজার মনিটরিং করতে হবে শক্তভাবে এবং দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করতে হবে। তবে এ বিষয়ে আমি বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলেছি, তারা যেমন বরাবরের মতোই বলছে যে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং যারা অতিরিক্ত মাত্রায় দাম নিচ্ছেন তাদের কিন্তু আইনের আওতায় আনছেন। তবে আমরা সকাল থেকে এই বাজারে ঘুরেছি, কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং এর ছিটে ফুটাও আমরা দেখিনি। তাই সর্বশেষ এতটুকুই বলা যায় যে এই যে তাপ ও চাপে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ খবর। লিনিয়া। তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী তিতাসের কাছ থেকে। বর্ষার আগেই ভাঙন দেখা দিয়েছে মেঘনায়। তীব্র স্রোতে ধসে পড়ছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকার নদীর তীর রক্ষা বাঁধের সিসি ব্লক। এরই মাঝে নদী গর্ভে বিলীন হয়েছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও 3টি লঞ্চ ঘাট সহ একটি ফেরিঘাটও। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা শুরুর 2 মাস বাকি থাকতেই ভয়াল হয়ে উঠেছে ভোলার মেঘনা। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে ইলশার তালতলি লঞ্চ ঘাট পয়েন্টে। 3 দিন ধরে চলা এ ভাঙনে ধসে পড়েছে নদী তীর রক্ষা বাঁধের সিসি ব্লক। এতে হুমকির মুখে পড়েছে মাছঘাট, লঞ্চঘাট ও কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি। প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে থাকেন ভোলার ইলশার প্রায় 50,000 মানুষ। এবার বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক বেড়েছে নদী তীরের বাসিন্দাদের মনে।
এখন যে মিলে নদী ভাঙতেছে এতে যায় দোকান, লঞ্চঘাট, মাছঘাট, মিল্লা, ফেরিঘাট সহটা সম্পূর্ণ ঝুঁকির ভিতরে পড়ছে। এখন আমরা আছি এমন আতঙ্কের মধ্যে আছি, এমন অবস্থা খুব ভয়ঙ্কর। পোলো কাম আমরা ডাইবা যাই যে আমাকে তহবিল করে একটা মাছঘাটের ঘরে একটা লইয়া ডাইবা গেছে। কিছুক্ষণ পর ব্লক ভাঙ্গিয়া পড়ে, ভাঙ্গনের ফলে এই ব্লক ভাঙ্গনের ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাদের ঘর বাড়ি সব নিয়ে যেতে আছে। আকস্মিক নদী ভাঙনের কারণ উদ্ঘাটনের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সার্বিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময় সময় জানানো হচ্ছে। আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো, আমাদের সেই ধরনের প্রস্তুতি রয়েছে। নদী ভাঙন রোধে 3.5 কিলোমিটারের বাঁধ নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে, কিন্তু 3 বছর না পেরোতেই দেখা দিয়েছে ভাঙন। তাই জনমনে প্রশ্ন উঠেছে নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়েও। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বয়সভিত্তিক ক্রিকেটে যথাযথ পরিচর্যার অভাবে উঠে আসছে না জাতীয় দলের উপযোগী ক্রিকেটার, বললেন সানোয়ার। কোচিংয়ের মান আরও উন্নয়নের তাগিদ। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। খুলনা ও আশেপাশের এলাকা থেকে প্রতিনিয়ত কম খরচে ভালো মানের সেবা পাওয়ার আশায় এখানে ছুটে আসেন অনেকে, কিন্তু পদে পদে ভোগান্তি পোহাতে হয় তাদের। সংকটের কথা স্বীকার করেছেন খোদ হাসপাতাল পরিচালক। খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ভুগছে নানা সমস্যায়। এ কারণে কাঙ্ক্ষিত সেবা পেতে বঞ্চিত হচ্ছেন দূর দূরান্তের রোগীরা। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে বন্ধ কয়েকটি বিভাগের কার্যক্রম। এদিকে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নিউরোলজি অপারেশনের জন্য মেশিন কেনা হলেও 3 বছরেও মেশিনটি চালু করা সম্ভব হয়নি। হাসপাতালটির 250 বেডের মধ্যে চালু আছে মাত্র 187টি। শুধু তাই নয়, হাসপাতালটি চালু হওয়ার পর নিয়োগ হয়নি কোনো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। এখানে রোগীদের ভর্তি হতে গেলে প্রচন্ড সিরিয়াল। এখানে নার্স যে দুর্ব্যবহার, তাতে আমি খুব ব্যথিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান মিলেনি বলে জানান কর্মকর্তারা। এখানে যে মেশিনপত্র আছে, আমাদের 30টা মেশিন এখন দামি আছে। এই মেশিনগুলো অত্যন্ত পুরাতন। উদ্যোগ কি, আমরা তো 11 বার রিমান্ডার দিয়েছি। আর হাসপাতালের পরিচালক জানান চিকিৎসক থেকে যন্ত্রপাতি নানা সংকট নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন তারা। সার্জারি যে বিভাগ রয়েছে এটিতেও আসলে রোগীদের চাহিদা রয়েছে অনেক, এবং এখানে আমাদের মেল এবং ফিমেল মিলে আমাদের 25টা বেড আছে, এবং এই 25 বেডে রোগীরা যে সেবা নেয় সেক্ষেত্রে একজন মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই কাঙ্ক্ষিত সেবা দেওয়া আসলে সম্ভব না। দ্রুত চিকিৎসক নিয়োগ সহ সব সমস্যার সমাধান করা হবে, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফার প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী সহ এক ঝাঁক তারকা প্রার্থী। এদিন মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যেরও হবে ভাগ্য পরীক্ষা। বিস্তারিত রায়হান কবির শুভ্রর রিপোর্টে। ভোরের আলো উত্তাপ ছড়ানোর আগেই টান টান উত্তেজনা নিয়ে শুরু হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ ধাপে মণিপুর রাজ্যের 20টি, কেরালার 20টি, কর্ণাটকের 14, রাজস্থানের 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি করে, মধ্যপ্রদেশের 7, আসাম ও বিহারের 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের 3টি করে এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি করে আসনে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি আসন হলো দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি রাজ্য কর্ণাটক ও কেরালা। দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায়। রাজ্যের 20টি আসনেই ভোট গ্রহণ চলছে।
বিজেপি সারা দেশের মতো করে বড় ধরনের প্রচারণা চালায়নি কেরালায়। বিশ্লেষকরা বলছেন এখানে বিজেপি নয়, প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম জোট। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে হাত আর হাতুড়ি কাস্তের। এদিকে দ্বিতীয় ধাপের ভোটের সহিংসতার শঙ্কায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের লোকসভা কেন্দ্র আউটার মণিপুরকে ভাগ করে 2 ধাপে ভোটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে আছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো হেভিওয়েটরা। এদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্যরও ভাগ্য পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে 19 এপ্রিল প্রথম ধাপে 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট হয়। রাহান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় থাকলে যে কোনো সময় ইউরোপের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এজন্য ইউরোপকে শক্তিশালী করতে প্রভাবমুক্ত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন সতর্ক বার্তা দেন দেশটির প্রেসিডেন্ট সামরিক খাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হওয়ার ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করে ম্যাক্রো বলেন, ইউরোপের মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট অবশ্য গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হওয়ার জন্য বারবার তাগিদ দিয়ে আসছেন ইউরোপীয় ইউনিয়নকে। সবশেষ বৃহস্পতিবারও তিনি বললেন, সবাইকে দেখাতে হবে ইউরোপ যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ নয় এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটি তারাও জানে। তবে ইউরোপের অনেক নেতাই একমত নন ম্যাক্রোর সঙ্গে। চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করলেন শেনঝু 18 এর নভোচারীরা। স্পেস স্টেশনে থাকা শেনঝু 17 এর ক্রুরা তাদের স্বাগত জানায়। শুক্রবার স্থানীয় সময় 5:04 কমান্ডার ইয়ে গুয়াংফু, ক্রু সদস্য লি কং এবং লি গুয়াংসু সফলভাবে তাদের গন্তব্যে পৌঁছেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, এই 6 নভোচারী প্রায় 5 দিন একসঙ্গে থেকে তাদের পরিকল্পিত কাজ শেষ করবেন।